আজকের গল্প মধ্যরাতের রহস্যময় নারী। সেটা ছিল এক ঝড়ের রাত। ফরাসি বিপ্লবের আগুন শিখা জ্বলে উঠেছিল চারপাশে। প্রতিবাদী কণ্ঠস্বর ক্রমশ মুখর হচ্ছে। এই পটভূমিতে আমরা জার্মান দেশেও এক যুবকের কথা বলবো। রাত গভীর থেকে গভীরতর হয়েছে। প্যারিস শহরের পুরনো অংশে সে এখন হেঁটে চলেছে। আলোক শিখা ক্রমশ নিষ্প্রভ হয়ে আসছে। আকাশের এখানে সেখানে সর্বনাশা বজ্রপাতের সংকেত। সংকীর্ণ গলি পথে তা প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে। কিন্তু সব থেকে আগে ওই জার্মান যুবক সম্পর্কে কিছু কথা আপনাদের বলা দরকার, কারণ সেই হলো এই গল্পের এক হতভাগ্য নায়ক। তার নাম গটফ্রায়েড উলফগ্যাং। অভিজাত পরিবারে জন্ম হয়েছিল তার। বেশ কিছুদিন সে গোটিজনে শহরে পড়াশোনা করছিল। একদিকে কল্পনাবিলাসী, অন্যদিকে আশাপ্রদ। এই দুই বিপরীতমুখী সত্তার প্রতিফলন ঘটে গেছে তার মনের দর্পণে। কিছুদিন বন্য উগ্রতায় এখানে সেখানে ঘুরে বেড়ালো উদ্দেশ্যহীনভাবে। ভবিষ্যৎ সম্পর্কে সেইভাবে চিন্তা ভাবনা করল না। অবশ্য জার্মান দেশের অনেক ছাত্র এই রোগে ভুগে থাকে। একাকিত্বের জীবন দর্শন, তীব্র দহন এবং নিঃসঙ্গতার জ্বালা তার শরীর ও মনকে করল নিঃস্ব, রিক্ত ও ক্লান্ত। স্বাস্থ্য ভেঙে পড়ল, কল্পনা হলো বিষাদগ্রস্ত। মাঝে মধ্যেই সে আধ্যাত্মিক জগৎ সম্পর্কে স্বজগৎ কল্পিত চিন্তাধারায় মগ্ন থাকত। চারপাশে নিঃস্ব জগৎ সৃষ্টি করেছিল সোয়েডেনবার্গের মতো। তারপর সে জীবন সম্পর্কে একটা ধারণা পোষণ করত। এই ধারণার অন্তরালে কোনো বিশেষ কারণ নিহিত আছে তা আমার জানা নেই। সে ভাবল জীবনের সর্বত্র বোধহয় একটা অতি প্রাকৃত ঘটনার বিচ্ছুরণ ঘটে যায়। শুধু তাই নয়, এমন কিছু অধিদৈবিক শক্তির আবির্ভাব ঘটে যা মানুষকে সব সময় নিয়ন্ত্রণ করে। ধীরে ধীরে তার মন আচ্ছন্ন হলো। এই চিন্তাধারায় আরও বেশি ক্লান্ত হয়ে উঠল সে, আরও বিরক্ত ও জীবনযাত্রার প্রতি তীব্র অনীহা। এবার সে কি করবে? বন্ধুরা তার জন্য প্রার্থনা করলো। শেষ পর্যন্ত সবাই মিলে বলল স্থান পরিবর্তন করলে তার এই মনোভাবের পরিবর্তন হতে পারে। তাই সে চলে এলো প্যারিস নগরীতে বাকি পড়াশোনা শেষ করবে বলে। আর প্যারিস, যাকে আমরা যৌবনের তীর্থক্ষেত্র বলতে পারি। গটফ্রায়েড উলফগ্যাং যখন প্যারিসে আসে তখন প্যারিসের চারদিকে বিদ্রোহ শুরু হয়েছে। প্রথম দিকে এই বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল এক পৈশাচিক উন্মাদনা। পরবর্তীকালে ধীরে ধীরে তা কমে এসেছে। প্যারিসে পা দেবার সঙ্গে সঙ্গে আমাদের নায়কটি সেখানকার রাজনৈতিক এবং দার্শনিক মতবাদের দ্বারা আকৃষ্ট হলো। কিন্তু এই রক্তপাতকে সে মনে প্রাণে ঘৃণা করত। তাই রক্তাক্ত বিপ্লবের জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে সে আপ্রাণ চেষ্টা করল। প্যারিসে এসে কিন্তু তার স্বাস্থ্য বা মনের খুব একটা উন্নতি হলো না। সে থাকতো ছাত্রদের কোয়ার্টার পেশ ল্যাটিনে, সেখানকার একটা অ্যাপার্টমেন্টে সম্পূর্ণ একা, বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন অবস্থায়। মাঝে মধ্যে সে সংকীর্ণ গলি পথে হাঁটতে হাঁটতে দুপাশের বাড়িগুলোর দিকে তাকাতে তাকাতে ভবিষ্যৎ সম্পর্কে নিজস্ব অনিমনগুলো ভাবত। আবার কখনো সে প্যারিসের বিখ্যাত গ্রন্থাগারে গিয়ে বইয়ের জগতে মুখ ডুবিয়ে বসে থাকত। সেসব লেখকরা পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাদের রচনা পড়তে সে খুব ভালোবাসত। শুধু তাই নয়, সে পড়তো সেই সব লেখা আপাতত যার কোনো মূল্য নেই, যার ধূলি ধূসরিত শয্যা পেতেছে। এইভাবে সে অস্বাস্থ্যকর বইয়ের খিদে আরও বাড়িয়ে তুলতে। সংক্ষেপে বলা যায়, এইভাবেই সে সাহিত্য জগতের এক অবাঞ্ছিত আগন্তুক হয়ে উঠেছিল। ক্ষয়প্রাপ্ত সাহিত্য চর্চায় হয়ে উঠেছিল এক এবং অদ্বিতীয়। উলফগ্যাং তার এই নিঃসঙ্গ জীবনের মধ্যেও চারিত্রিক বৈশিষ্ট্য ও শুদ্ধতা বজায় রেখেছিল। আসলে সে কল্পনার জগতে বাস করতে ভালোবাসত। এই বাস্তব পৃথিবীর সঙ্গে কোনো সংযোগ ছিল না। সে ছিল খুব লাজুক প্রকৃতির। চট করে কারো সাথে মিশতে পারত না। কখনো কোনো বন্ধু মহলে তাকে দেখা যায়নি। তবে সে সৌন্দর্যের এক কামনাদির উপাসক ছিল। মাঝে মধ্যেই সে তার একাকিত্বের নিজস্ব যন্ত্রণাদায়ক তীব্র করে বিভিন্ন নারীর মুখাবয়ব কল্পনা করত। তার কল্পনার পক্ষীরাজ ঘোড়া দিক দিগন্তে কোথায় ছুটে যেত কে জানে।
এইভাবেই সে বোধহয় তার নিজস্ব জগতের মধ্যে একটি আলোকিত উদ্যানের সন্ধান করেছিল, যেখানে শুধুই সুন্দরী রমণীদের মুখের ছবি শোভা পাচ্ছে। দিন এগিয়ে চলে, উত্তেজনা বাড়তে থাকে, উন্মাদনা তীব্র থেকে তীব্রতর হয়। স্বপ্ন দেখা জগৎটা ক্রমশ দিগন্ত বিস্তৃত হচ্ছে। সে একটা মুখ্য ছবি দেখতে পেল। আহা, এমন স্বর্গীয় সৌন্দর্য সত্যি কি সম্ভব? বারবার চোখ বন্ধ করলেও সে একই মুখ দেখতে পায়। তখন সে একেবারে উন্মাদ প্রায় হয়ে উঠেছে। আসলে ওই ছলনাময়ী নারীর মুখটা সমগ্র দিনের চিন্তাধারাকে আচ্ছন্ন করেছে, রাতের স্বপ্নকে করেছে আচ্ছাদিত। সংক্ষেপে বলা যায় যে সব সময় স্বপ্ন মুহূর্তের মধ্যে দিয়ে হাঁটতে ভালোবাসে। কোনো কাজে তার মন বসছে না, একক যন্ত্রণাদগ্ধ প্রহর কাটছে শুধু ওই অকল্পিত মুখটির দিকে তাকিয়ে। হয়তো এটাই উন্মাদ অবস্থার প্রাক মুহূর্ত। এটাই হলো গটফ্রায়েড উলফ গ্যাংয়ের মানসিক এবং চারিত্রিক বৈশিষ্ট্যের কাহিনী। ঠিক এই সময় তার সঙ্গে আমার দেখা হয়েছিল, মুখোমুখি নয়, কালো কালির আমন্ত্রণে। সেই বৃষ্টি মুখর ঝোড়ো রাতেই সে বাড়ি ফিরছিল মারাইসের পুরনো সংকীর্ণ গলিপথের মধ্য দিয়ে। মারাইস হলো প্যারিস নগরীর সবচেয়ে প্রাচীন অংশ, যে অংশ এখনও আভিজাত্যের এবং পরস্পরকে বজায় রাখার আপ্রাণ চেষ্টা করে। মাঝে মধ্যে বজ্রপাতের হুঙ্কার রাতের নিস্তব্ধতাকে খান খান করে ভেঙে দিচ্ছিল। সে এসে দাঁড়ালো প্লেসে গ্রিভে। এই জায়গাটিতে সবসময় ফাঁসি দেওয়ার মতো জঘন্য কাজটি করা হয়। সেখানে গিয়ে হাঁটতে হাঁটতে উলফ গ্যাংয়ের মনে কীরকম যেন এক বাতাবরণের সৃষ্টি হলো। সে সুপ্রাচীন হোটেল ডেভিলের দিকে তাকিয়ে থাকলো। তার সামনে ধো ধো বিস্তৃত শূন্যতা। এ চতুষ্কোণ ভিলের দিকে অঞ্চলটি পার হবার সময় হঠাৎ তাকে এক প্রচণ্ড ভয় এসে গ্রাস করলো। সে দেখতে পেল একটি গিলেটিন যন্ত্রের সামনেই সে দাঁড়িয়ে আছে। এই যন্ত্রটি আতঙ্ক দেখতে পেল এবং অভিশাপের প্রতীক। এই যন্ত্রটির মাধ্যমে কত মানুষের জীবনদীপ নিভে গেছে। এর সর্বত্র লেগে আছে রক্তের দাগ। তার সমস্ত চিন্তাধারা আচ্ছন্ন হয়ে গেল। সে অবাক চোখে তাকালো সেই ভয়ঙ্কর যন্ত্রটির দিকে। তার কেবল মনে হলো এই যন্ত্রটি বুঝি তার নতুন শিকারের সন্ধানে মগ্ন। এখন সে কি করবে? তার হৃদস্পন্দন হয়েছে দ্রুততর, সমস্ত শরীরের জেগেছে শিহরণ। সে ভবিষ্যতের ভয়ঙ্কর মুহূর্তগুলোর কথা চিন্তা করতে লাগলো। এবার কি তাকে ছুটতে হবে? এই জঘন্য নরকের অন্ধকারে সে দাঁড়িয়ে থাকতে পারবে না। মাঝে মধ্যে বিদ্যুৎ চমকে আলো ঝলসে উঠছে। কি কাকে দেখতে পেল চোখের সামনে? এক নারী মূর্তি, সম্পূর্ণ কালো পোশাকে ঢাকা। সেই মূর্তিটি কোথায় বসে আছে? একটি বেদির সোপানে, সামান্য ঝুঁকে আছে সামনের দিকে। সে কোলের মধ্যে তার মুখ লুকিয়েছে, অথচ তার কেশ রাশি পরিষ্কার দেখাচ্ছে। বিস্মৃষ্টাতা ওই মহিলা মধ্যরাতে তাকে কি বার্তা শোনাবে? উলফ গ্যাং ভাবল এখানে সে এক মুহূর্ত থাকবে না। পর মুহূর্তে তার মনের মধ্যে অন্যতর এক ভাবনার অনুরণন। সে ভাবল সেই স্বপ্নে দেখা নারী বোধহয় এই সোপানে উপবিষ্টা। এর সাহচর্য পেলে আমি আমার রুক্ষ ক্লান্ত জীবনের অবসান ঘটাতে পারব। এই মেয়েটিকে আমি কি রাতে স্বপ্নে এবং দিনে প্রলাপের মধ্যে দেখে থাকি? তখন আর কিছুই ভাবতে পারছে না সে। তার মনে বিভিন্ন ভাবনার হাত ধরাধরি করে হেঁটে যাচ্ছে। সে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে এলো। এখন সে কি করবে? এখন সে কি সত্যি সত্যি মেয়েটির সঙ্গে কথা বলবে? সাহস সঞ্চয় করার চেষ্টা করলো সে। মনে হলো সময় অনন্তকালের দিকে বয়ে চলেছে। এক পা করে সামনের দিকে এগিয়ে গেল। আমাদের হতভাগ্য নায়কটি ধীরে ধীরে পৌঁছে গেল সেই কালো পোশাক পরিহিতা রহস্যময়ী নারীর দিকে। এবার রমণী বোধ হয় তাকে আমন্ত্রণ জানাচ্ছে। সে মাথাটা একটু তুললো, তাকালো ছেলেটির দিকে। তার দুটি চোখের তারায় এক আশ্চর্য বন্যতা ঠিকরে বেরোচ্ছে। ছেলেটি এবার অবাক হলো। এই তো বজ্রপাতের আলোক শিখায় উদ্ভাসিত মুখখানি। একেই তো আমি দেখেছি আপনার স্বপ্নের মধ্যে। হ্যাঁ, সেই বিষণ্ণতার ছাপ, সেই একাকিত্বের যন্ত্রণা, অথচ কি এক স্বর্গীয় সৌন্দর্য মাখা। উলফ গ্যাংয়ের সমস্ত সত্তায় তখন এক হিংস্র উন্মাদ এবং পরস্পর বিরোধী আবেগের সঞ্চারণ।
উল্ফ গ্যাং আবার মেয়েটির দিকে তাকালো। এখন উল্ফ গ্যাং কি কিছু বলবে, কিন্তু কিভাবে নীরবতার প্রহস্যে ভাঙবে? মেয়েটি ইঙ্গিত করা দৃষ্টিতে তাকালো ওই ভয়ঙ্কর গিলেটিনের দিকে। তারপর সে নিজেকে ভাসিয়ে দিল তার বেদনা ক্লান্ত কণ্ঠস্বর। এ পৃথিবীতে আমার কোনো বন্ধু নেই, উল্ফ গ্যাং বলল, কিন্তু তোমার তো একটা থাকার জায়গা আছে। ঈষৎ হেসে মেয়েটি বলল, হ্যাঁ, কবরের অন্ধকারে। এই কটি শব্দ জার্মান দেশীয় যুবকের হৃদয় গলিয়ে দিল। উন্মাদের মতো ছেলেটি বলতে থাকে, যদি আমাকে তুমি তোমার বন্ধু হিসাবে গ্রহণ করো তাহলে কতই না ভালো হবে। দোহাই তোমার, আমাকে তুমি ভুল বুঝো না। আমি একজন বন্ধুর জন্য দারুণ উদ্গ্রীব। প্যারিস শহরে আমার কোনো সহচর নেই। এই বিদেশে আমি একেবারে একা। তবে আমি কি তোমায় সাহায্য করব? আমি কি তোমার বন্ধু হতে পারি? এসো, অনেক কথা জমে আছে আমার বুকের মধ্যে। তোমার কাছে সব কথা খুলে বলে আমি ভারমুক্ত হই। গড় গড় করে অনেক কথাই বলে গেল উন্মাদ উল্ফ গ্যাং। ভাবতে পারল না এমন সাহস সঞ্চয় করেছে কিভাবে। উল্ফের কথার মধ্যে বিদেশি টান দেখে বোঝা গেল সে প্যারিসের সেই নাছোড় যুবকদের মতো নয়, যারা মেয়ে দেখলে লোভী কুকুরের মতো ছুটে আসে। মেয়েটি কি তার ব্যবহারে খুশি হয়েছে ঠিক বুঝতে পারা যাচ্ছে না। মেয়েটি এখন কি করবে? সে কি তার আমন্ত্রণে সাড়া দেবে, নাকি সে বিদেশি যুবকটিকে উপেক্ষা করবে? ধীরে ধীরে ছেলেটি আরও সামনের দিকে এগিয়ে আসে। এই তো, এখানেই তো সেই কুখ্যাত, এখানেই তো আছে চতুর্থ হেনরি স্ট্যাচু, যা কদিন আগে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আবার বজ্রপাতের শব্দ। বৃষ্টি এবার জোরে পড়তে শুরু করলো। সমস্ত প্যারিস এখন শান্ত, কিন্তু একটু আগে সেখানে ছিল মানুষের উদ্গ্র রাগের বিস্ফোরণ। পরবর্তীকালের অগ্নুৎপাতের জন্য মানুষ এখন প্রস্তুত হচ্ছে। এখন কি করবে এই সদ্য আলাপিত যুবক যুবতী? ছেলেটি কি পেস ল্যাটিনের সেই সংক্ষিপ্ত গলিপথে ফিরে যাবে, হেঁটে বেড়াবে সরবনের ধুলোসরিত দেওয়ালগুলোর পাশ দিয়ে, নাকি যে পুরনো সংকীর্ণ স্যাঁতস্যাঁতে হোটেলে সে আশ্রয় পেয়েছে সেখানেই চলে যাবে? না, তার দুঃখ আরও পরিপূর্ণ হচ্ছে। উল্ফ গ্যাং বুঝতে পারছে না এখানে তার থাকাটা উচিত হবে কিনা, কিন্তু এবার যে তাকে কিছু একটা করতেই হবে। কিভাবে সে মনের ভাব ভাষায় প্রকাশ করবে? এরপর আমরা একটি অদ্ভুত দৃশ্যের অবতারণা দেখতে পেলাম। সামনে হাঁটছে ছেলেটি আর তাকে অনুসরণ করছে রহস্যময়ী ওই নারী। দেখতে দেখতে ছেলেটি তার অ্যাপার্টমেন্টে পৌঁছে গেল। এই প্রথম সে তার বাসস্থানে অগোছালো বিশৃঙ্খল অবস্থা দেখে লজ্জা পেল। এত উদাসীনতা জমে আছে প্রতিটি কোণে কোণে। তার একটি মাত্র থাকার ঘর, একটা পুরনো দিনের সেলুন, হারানো সভ্যতার চিহ্ন মাখা। এই জায়গায় মেয়েটিকে আনা বোধ হয় ঠিক হয়নি। আসলে লাক্সেমবার্গে প্যালেসের মধ্যস্থিত এই জায়গাটায় আভিজাত্য আছে সন্দেহ নেই, কিন্তু নেই কোনো আধুনিকতার দিকচিহ্ন। এক সময় এই স্থানে অভিজাত শ্রেণীর মানুষ বসবাস করত। ঘরের কোণে কোণে অসংখ্য বই ও কাগজপত্রের ছড়াছড়ি। তার মধ্যে একজন ছাত্রের উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। একক খাটটি একপাশে দাঁড়িয়ে আছে, আলো জেলে দেওয়া হলো। এবার উল্ফ গ্যাং সদ্য পরিচিত ওই মেয়েটিকে ভালোভাবে দেখার সুযোগ পেল। হ্যাঁ, স্বপ্নে সে যেমনটি দেখে থাকে এ তার থেকেও বেশি সুন্দরী, কিন্তু সমস্ত মুখমণ্ডলে এমন নির্লিপ্তির ছায়া কেন? সে কি কোনো কারণে বিষণ্ণা? ঠিক বুঝতে পারা যাচ্ছে না। তার কালো কুচকুচে চুল একটু আগে বৃষ্টিতে ভেজেছে। চোখ দুটি বড় এবং উজ্জ্বল। মনে মনে হয় সে বোধহয় বন্যতার মধ্যে থাকতে ভালোবাসে। তার কারণ পোশাকের সাথে তার শারীরিক অবয়বের মিল হয়ে গেছে। মনে হচ্ছে তারা একে অন্যের পরিপূরক হয়ে উঠেছে। সব মিলিয়ে সে সত্যি রহস্যের এক চলমান নিদর্শন। যদিও তার পোশাকের মধ্যে পারিপট্যের অভাব আছে, কিন্তু মনে হচ্ছে এটি বুঝি তার আলগা সৌন্দর্যের পরিচায়ক। একটি গয়না সে পড়েছে তার গলদেশে, একটি কালো ব্যান্ড, সেখানে হীরক দুটি সৌন্দর্য চোখে পড়ছে। এতক্ষণ তাৎক্ষণিক উন্মাদনায় ভরা ছিল যুবকটির মন। এবার সে বাস্তব পৃথিবীতে ফিরে এলো। সে কিভাবে এই অসহায়কে সাহায্য করবে, কাঙ্ক্ষিত নিরাপত্তা দেবে? সে ভাবল এই ছোট ঘরটি ওই রাতের অন্ধকারে অতিথির জন্য ছেড়ে দেবে। সে অন্য কোথাও শুয়ে থাকবে।
কিন্তু ওই অজানা মেয়েটির শারীরিক এবং মানসিক সৌন্দর্যে সে এত বিমোহিত হয়ে গেছে যে সেখান থেকে অন্য কোথাও যেতে পারল না। মনে হলো কেউ যেন তাকে সম্পূর্ণভাবে সম্মোহিত করেছে, কথার হারিয়ে গেছে, এমনকি সে এক মুহূর্ত অন্য কোথাও যাবার কথা ভাবতেও পারছে না। এবার মেয়েটির কথা কিছু বলা দরকার। মেয়েটি কিন্তু গিলোটিন সম্পর্কে কোনো কথা বলছে না। মনে হয় তার দুঃখ, জ্বালা, যন্ত্রণার কিছুটা উপশম হয়েছে। আসলে এই যুবকটির সংস্পর্শে এসে সে বোধহয় কিছুটা আশ্বস্ত হয়েছে। ধীরে ধীরে তার হৃদয়ে মোম গলতে শুরু করেছে। যুবকটি সম্পর্কে সে অনেক কিছু জানতে আগ্রহী। তারা একে অন্যকে বোঝবার চেষ্টা করবে এখন। সময় এগিয়ে এলো। উলফগ্যাং ভালোভাবে তাকালো মেয়েটির দিকে। এবার ধীরে ধীরে সে মেয়েটিকে বলল তার স্বপ্নের কাহিনী। কিভাবে ওই মেয়েটি ইতিমধ্যে তার হৃদয় হরণ করেছে সেই অবিশ্বাস্য ইতিহাস। ছেলেটির বলার মধ্যে এমন আন্তরিকতা ছিল, মেয়েটি অবাক হলো। আরও কাছে আসার চেষ্টা করলো। প্রগাঢ় আরতিতে ভরে উঠল তার সমস্ত হৃদয়। আসলে এই ঘটনার অন্তরালে বিশ্বাস অথবা তর্কের কোনো স্থান নেই। এখানে যা কিছু ঘটেছে তাকে আমরা এক অলৌকিক অভিপ্রায় বলতে পারি। একসময় পৃথিবীতে এমন অনেক কষ্ট কল্পনার জন্ম হয়েছে। পরবর্তীকালে আমরা এইসব কুসংস্কার দূরে সরিয়ে দিয়েছি। কিন্তু এখনও পৃথিবীতে উলফগ্যাংয়ের মতো কিছু মানুষ বেঁচে আছে যারা মধ্যযুগীয় কষ্ট কল্পনাগুলোকে বাঁচিয়ে রেখেছে। অনেক কষ্টে সাহস সঞ্চয় করে জার্মান দেশীয় যুবকটি বলল, আমরা কেন আলাদা থাকবো? আমাদের হৃদয় এক হয়ে গেছে। আমরা কেন পৃথিবীর বুকে একসঙ্গে বেঁচে থাকবো না? আমাদের দুটি আত্মা কি কখনো এক হতে পারবে না? এই কথাগুলো মেয়েটির মধ্যে কি প্রতিক্রিয়া সৃষ্টি করলো। ছেলেটি তখনও উন্মাদের মতো বলে চলেছে, তোমার কোনো বাড়ি নেই, কোনো পরিবার নেই, আমার সব কিছু আমি তোমাকে সমর্পণ করব। তুমি নিজেকে আমার প্রতি নিবেদন করো। কথা দিচ্ছি আমি সারা জীবন এভাবেই তোমার জন্য বেঁচে থাকবো। এই প্রথম ওই অজানা মেয়েটি একটু হাসলো। বিষণ্ণতা ঝরে পড়ছে ওই হাসির মধ্যে। সে বলল, চিরদিনের জন্য? উলফগ্যাং আবার বলল, হ্যাঁ, চিরদিনের জন্য। এবার মেয়েটি হাততালি দিল। খুশি ছড়িয়ে পড়েছে তার সমস্ত তনুবাহারে। সে বলল, তাহলে আমি তোমার ফিসফিস কণ্ঠস্বরে। আর সে এলো। আলিঙ্গনে আবদ্ধ হলো দুই তরুণ তরুণী। পরদিন সকাল হলো। যেন সদ্য বিবাহিত এই মেয়েটি তখনও ঘুমিয়ে আছে। এবার ছেলেটিকে বাইরে যেতে হবে, বড় অ্যাপার্টমেন্টের সন্ধান করতে হবে। বেরিয়ে গেল সে একরাশ খুশি নিয়ে। যখন সে ফিরে এলো, দেখলো তখনও সেই রহস্যময় নারীটি বিছানায় শুয়ে আছে। তার মাথাটা অদ্ভুতভাবে ঝুলছে, একটি হাত তার উপর স্থাপিত। ছেলেটি তাকে ডাকলো, কিন্তু কোনো উত্তর পেল না। এবার সামনে এগিয়ে এলো, তার হাতে হাত রাখলো। কি এত ঠান্ডা কেন? হৃদয়ে কোনো স্পন্দন নেই? তার মানে মুখের দিকে তাকালো না। মুখটি বিবর্ণ, রক্তশূন্য এবং ফ্যাকাশে। সংক্ষেপে বলা যায়, ওই নারী তখন মৃতদেহে পরিণত হয়েছে। ভীষণ ভয় পেল সে। চিৎকার করে ডাকলো সবাইকে। তার মনে নানা বিপরীত ধারণার অনুরণন। পুলিশ এসে গেল। পুলিশের একজন অফিসার ঘরে ঢুকলেন। তিনি এই মৃতদেহের দিকে তাকালেন, তারপর চিৎকার করে বললেন, হাই রে ভগবান, এই মেয়েটি এখানে এলো কি করে? উলফগ্যাং উদ্বিগ্ন স্বরে জানতে চাইল, স্যার আপনি কি চেনেন? অফিসার বলল, হ্যাঁ, গতকালই তাকে গিলোটিনে হত্যা করা হয়েছে। উনি এগিয়ে গেলেন, মৃতদেহের গলায় যে কালো কলারটি ছিল সেটি ধরে টান দিলেন। সঙ্গে সঙ্গে কর্তৃক মুন্ডটি মেঝেতে গড়িয়ে পড়ল। এবার বোধ হয় উলফগ্যাংয়ের অবাক হবার পালা। তার মানে পিশাচ আমাকে ভর করেছিল, আমার সর্বস্ব খেয়েছে। এই ডাইনি সর্বনাশী, আমি চিরদিনের জন্য হেরে গেলাম। অনেকে ছেলেটির সান্ত্বনা দেবার চেষ্টা করেছিল, কিন্তু কিছুই হলো না। চোখ বন্ধ করলেই সেই নমনীর কথা মনে পড়ে যায় তার। আসলে একটি মৃতদেহ তখন তার সমস্ত সত্তাকে সম্পূর্ণভাবে আচ্ছন্ন করে আছে। শেষ পর্যন্ত ছেলেটির স্থান হলো এক উন্মাদাগারে। এইভাবে ওই বৃদ্ধ ভদ্রলোক তার গল্প শেষ করলেন। জিজ্ঞাসু চোখে আমি জানতে চাইলাম, স্যার সত্যিই কি এটা এক বাস্তব ঘটনা? উনি জবাব দিলেন, হ্যাঁ, আমি প্যারিসের এক উন্মাদনাগারে ছেলেটিকে দেখেছি। নিজের মুখে সব কথা সে আমাকে বলেছে। এর পরেও কি তাকে অবিশ্বাস করা যায়?